বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম একটি দেশ। আত্মমর্যাদাবোধ সম্পন্ন এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তার প্রতিষ্ঠার পশ্চাতে আছে সমৃদ্ধ এক ইতিহাস। সৈয়দ শামসুল হক গভীর মমত্বের সঙ্গে তার আমার পরিচয় কবিতায় চিত্রিত করেছেন সমৃদ্ধ সেই ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির পটভূমি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর আমার পরিচয় কবিতা নিয়ে আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমার পরিচয় বলতে মূলত সৈয়দ শামসুল হক বাঙালির পরিচয়কে বুঝিয়েছেন, বাঙালি জাতির পরিচয়কে বুঝিয়েছেন। আজকের কবিতাটা পাঠ করলে আমরা বাঙালি জাতিসত্তার ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবো, বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার স্বরূপ ব্যাখ্যা করতে পারবো, বাঙালি জাতির সংগ্রামী চেতনার স্বরূপ ব্যাখ্যা করতে পারবো, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির পরিচয় সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, বাঙালি জাতির সাহসিকতার স্বরূপ ব্যাখ্যা করতে পারবো এবং মধ্যযুগের সাহিত্যে উল্লেখিত বাঙালির ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবো, বাঙালি জাতির আত্মত্যাগের স্বরূপ সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার পরিচয় কবিতাটি সৈয়দ শামসুল হকের কিশোর কবিতা সমগ্র থেকে সম্পাদিত আকারে চয়ন করা হয়েছে। এই কবিতাটা পাঠ করলে আমরা সার্বভৌম রাষ্ট্র ও জাতিসত্তা প্রতিষ্ঠার নেপথ্যের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির পটভূমি সম্পর্কে ধারণা লাভ করে বাঙালির আত্মপরিচয় সম্পর্কে জানতে পারব। এই কবিতায় কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র উল্লেখ রয়েছে। আমরা যদি বাঙালির ইতিহাস সম্পর্কে আলোচনা করতে যাই, তাহলে বাঙালির কিছু ঐতিহাসিক চরিত্র রয়েছে, যে ঐতিহাসিক চরিত্রগুলো নিয়ে বাঙালি সবসময় গর্ব করে বা গর্ব করার মতো। যেমন হাজী শরিয়তুল্লাহ, তিতুমির, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম, তারপর হচ্ছে জয়নুল আবেদিন, অবন ঠাকুর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরকম অনেক ঐতিহাসিক চরিত্র রয়েছে যারা আমাদের বাঙালি জাতিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছে, বাঙালি জাতিকে তার এই বর্তমান সমৃদ্ধ পর্যায়ে নিয়ে আসার জন্য ভূমিকা রেখেছে। সেই গুরুত্বপূর্ণ চরিত্র সম্পর্কে আমাদের প্রথমত একটু ধারণা রাখতে হবে, কারণ কবিতার মধ্যে চরিত্রগুলো উল্লেখ রয়েছে। প্রথমত রয়েছে হাজী শরিয়তুল্লাহ। হাজী শরিয়তুল্লাহ মূলত মাদারীপুর জেলার শিবচর থানার চামালি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘকাল মক্কায় অবস্থান করে ইসলাম ধর্ম বিষয়ে তিনি অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন এবং তিনি ধর্মকে আশ্রয় করে সকল কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার হন। তার এই আন্দোলনকে ফরাজি আন্দোলন বলে। এছাড়া বিদেশি শাসন, শোষণ, জমিদারি, যোদ্ধা এবং মহাজনদের অত্যাচার থেকে তিনি মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন করে। ক্ষুদিরাম কবিতার মধ্যে উল্লেখিত একটি ঐতিহাসিক চরিত্র। ক্ষুদিরাম বসু তিনি মেদিনীপুর জেলার মৌবনী গ্রামে জন্মগ্রহণ করে। শৈশব থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে তিনি জড়িত ছিলেন। অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ধরা পড়েন ক্ষুদিরাম এবং 1908 সালের 11ই আগস্ট এই মহান বিপ্লবীর ফাঁসির আদেশ কার্যকর হয়। সূর্য সেন তিনিও মূলত ব্রিটিশ বিরোধী আহ আন্দোলনের সংযুক্ত ছিলেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নিয়োজিত ছিলেন। তিনি 1930 সালে চট্টগ্রামকে ইংরেজ মুক্ত করে স্বাধীনতার ঘোষণা দেন, কিন্তু বেশি দিন তা রক্ষা করতে পারেননি। 1934 সালে 12ই জানুয়ারি তার ফাঁসির আদেশ কার্যকর হয়। এছাড়াও আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা দিক হলো বারো ভূঁইয়া। বাংলায় পাঠান কররানী বংশের রাজত্ব যখন দুর্বল হয়ে পড়ে, তখন স্বাধীন জমিদাররা ঐক্যবদ্ধ হয়ে মুঘল শক্তির বিরুদ্ধে, যেমন সম্রাট আকবর, মুঘল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। ইতিহাসের এরাই বারো ভূঁইয়া নামে পরিচিত, যেমন ঈশা খাঁ, চাঁদ রায়, কেদার রায়, রাজা প্রতাপাদিত্য প্রমুখ জমিদারগণ বাংলায় খুলনা, বরিশাল, সোনারগাঁও, ময়মনসিংহ এবং শ্রীহট্টে স্বাধীন জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়া রয়েছে তিতুমির, তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী বিপ্লবী। অত্যাচারী ও ব্রিটিশদের বিরুদ্ধে তিনি সংগ্রাম ও বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন তিনি। এছাড়াও তিনি ওয়াহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। 1931 সালে 14ই নভেম্বর কর্নেল হার্ডির নেতৃত্বে ব্রিটিশ সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে তিতুমির এবং তার অনুসারীদের উপর আক্রমণ করে
যার ফলে 19 নভেম্বর যুদ্ধরত অবস্থায় তুমি তো তার 40 জন সহচর শহীদ হন। তার বাহিনীর প্রধান মাসুম খা বা গোলাম মাসুমকে ফাঁসি দেওয়া হয় এবং বাঁশের গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও কবিতার মধ্যে উল্লেখযোগ্য দুইজন চরিত্র হচ্ছে জয়নুল আর হলো অবন ঠাকুর। তারা দুইজনই চিত্রশিল্পী ছিলেন। তারা তাদের চিত্রশিল্পের মাধ্যমে সমাজে প্রচলিত বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। জয়নুল আবেদিন তার বিখ্যাত চিত্রকল্পের মধ্যে আহ যেমন দুর্ভিক্ষ চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী এইসব চিত্রের মাধ্যমে মূলত তৎকালীন সময়ের বিভিন্ন বিষয়ে তুলে ধরেছিলেন। একইভাবে অবন ঠাকুরও। আর আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হচ্ছেন, সবাই জানি, আমাদের অবিসংবাদিত নেতা, জাতির পিতা। তার বিস্ময়কর প্রতিবাদীপ্ত নেতৃত্বে দীর্ঘ সংগ্রামের পথ অতিক্রম করে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেন। তিনি আমাদের স্বাধীনতার প্রতীক, মুক্তির প্রতীক, সমৃদ্ধির প্রতীক। তো এই চরিত্রগুলো কবিতার মধ্যে উল্লেখ করে করে বাঙালির পরিচয় দেওয়া হয়েছে। এগুলো সম্পর্কে বিস্তারিত কবিতা পড়ার সময় বলবো। তো এগুলো মূলত কেন বলা হয়েছে, আজকের বাংলাদেশ যে সেই ঐক্যবদ্ধ, স্বাধীনতাকামী এবং বিদ্রোহী সত্তার ফল, সেটি নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দিতেই মূলত এদের কথা এই কবিতায় তুলে ধরা হয়েছে। এই কবিতাটা লিখছেন সৈয়দ শামসুল হক। আমরা জানি তিনি একজন সব্যসাচী লেখক ছিলেন। যার দুহাত সমান চলে তিনি তো সব্যসাচী। তার কারণ তিনি সাহিত্যের প্রায় সবগুলো শাখাতেই কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। মঞ্চনাট্য, গল্প এবং কবিতায় তার অনবদ্য সৃষ্টি এখনো মানুষের মুখে মুখে পায়ের আওয়াজ পাওয়া যায়, কিংবা নুরুল দিনের সারা জীবনের মতো সৃষ্টিকর্ম তাকে আমাদের মাঝে অমর করে রাখে। তিনি 27 ডিসেম্বর 1935 খ্রিস্টাব্দে কুড়িগ্রামে জন্মগ্রহণ করে। তার শিক্ষা জীবন যদি দেখি, তিনি ঢাকা কলেজ স্কুল থেকে ম্যাট্রিক এবং জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়াশোনা করেছিলেন। তার পেশা আমরা দেখি তিনি সাংবাদিক ছিলেন এবং সার্বক্ষণিক সাহিত্যকর্মে তিনি নিমগ্ন ছিলেন। তার অনেকগুলো অনেকগুলো সাহিত্যকর্ম রয়েছে। আহ তিনি অনেকগুলো পুরস্কারও পেয়েছিলেন। তার মধ্যে বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক উল্লেখযোগ্য। আর তিনি 27 সেপ্টেম্বর 2016 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আমার পরিচয় কবিতা মূলত বাঙালির পরিচয় দেওয়া হচ্ছে। আমি আগেই বললাম, আমরা বাঙালি, আমরা বাঙালিরা সৈয়দ শামসুল হকের বিপুল সাহিত্যকর্মের দিকে সম্মান দিয়ে তাকালো শুধুমাত্র আমার পরিচয় শিরোনামধারী কবিতাটিতে নিমগ্ন হলে খুঁজে পাবো আত্মপরিচয়ের দিক দেশনা। আইডেন্টি আইডেন্টিটির সংকট কাটিয়ে উত্তর প্রজন্মকে নির্দেশনার উপায় যেন বার্তা দেন কবিতা জুড়ে। সহজ সরল পরিচিত শব্দমালার ইতিহাসের মেলাবন্ধনে সৈয়দ হক আমাদের গিয়ে শোনান পরিচয়ের গৌরবদীপ্ত পরম কথা। তাহলে এখন আমরা কবিতা চলে যাব, কবিতার প্রত্যেকটা লাইনও ব্যাখ্যা করার চেষ্টা করবো। তো শুরু করি কবিতা। আমি আগেই বলেছি এই কবিতায় মূলত কবি বাঙালির পরিচয় তুলে ধরেছেন। কোনো এক সময় হয়তো বাঙালি তার পরিচয় দিতে কুণ্ঠিত হতো, দ্বিধান্বিত হতো যে আমি কে। আর এই পরিচয় দিতে গিয়েই যাতে তরুণ প্রজন্ম কুণ্ঠিত না হয়, দ্বিধান্বিত না হয়, সেই জন্যই মূলত তরুণ তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে মূলত কবিতাটা লেখা। বাঙালির যে বাঙালি জাতি, যে তার পরিচয় দেওয়ার মতো যে একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে, তাদের সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, সেই বিষয়গুলো কি মূলত আমার পরিচয় কবিতায় সৈয়দ শামসুল হক তুলে ধরেছেন। আমরা কবিতার প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথম লাইনটি বলা হচ্ছে যে আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। অর্থাৎ আমি জন্মগ্রহণ করেছি এই বাংলায়, আমি বাংলায় কথা বলি। এখানে মূলত কবি বাংলা ভাষাকে বাঙালি জাতিসত্তার সঙ্গে মিশে থাকার কারণে গুরুত্ব দিয়েছেন। পৃথিবীতে ভাষার জন্য আত্মত্যাগের মতো ঘটনা সত্যিই বিরল। সংগ্রামের মাধ্যমে ভাষার অধিকার প্রতিষ্ঠা করার কারণে বাংলা ভাষা বাঙালির মনে স্থায়ী আসন লাভ করেছে। তাছাড়া ভাষা যে কোনো সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ কারণে কবি বাঙালি পরিচয়ের ভিত্তি হিসেবে বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে এই প্রশ্নোক্তি করেছেন। ভাষার জন্য প্রাণ দেওয়া জাতি একমাত্র বাঙালি জাতি। এটা বাঙালির গৌরব করার মতো একটা ইতিহাস। তো এই জন্য কবি বাঙালির পরিচয় দিতে গিয়ে গর্বের সঙ্গে বলেছেন যে আমি জন্মেছি বাংলায়, আমি বাঙালি, আমি বাংলা জন্মগ্রহণ করেছি এবং মাতৃভাষা আমার বাংলা, যে বাংলার জন্য বাঙালি প্রাণ দিয়েছে। এরপরে বলা হচ্ছে আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর
চলি। আলোচ্য উক্তিটির মাধ্যমে হাজার বছর ধরে বাঙালি জাতির পথ চলার কথা বলা হয়েছে। কবি এখানে আমি শব্দটির মাধ্যমে বাঙালি জাতির প্রতিনিধিত্ব করেছেন এবং বাঙালি জাতির ইতিহাস বহু পুরনো। ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এই বাঙালি জাতি হাজার বছর ধরে তাদের এই গর্ব বুকে ধারণ করে চলছে। বাংলার মাটির সাথে বাঙালির যে সম্পৃক্ততা, সেটাই মূলত এখানে উল্লেখ করা হচ্ছে। এই লাইনে মূলত কবি আহ বাঙালির, আমরা এক কথায় বলতে পারি যে হাজার বছর ধরে বাঙালি জাতির পথ চলার কথা বলেছেন। এরপরে বলে চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। এখানে বাংলার পলিমাটির কথা বলা হচ্ছে, বাংলার ভূখণ্ডের কথা বলা হচ্ছে। এই বাংলায় কবিতার চলার চিহ্ন ফেলে যায়, কবিতার স্মৃতি রেখে যায়, শুধু কবি না বাঙালি। এবং যখন কবি এই বাংলায় হেঁটে চলেন, তার পায়ের চিহ্ন ফেলে রাখেন, তার স্মৃতি রেখে যান, তখন যেন কেউ তাকে জিজ্ঞেস করে যে তুমি কোত্থেকে এলে, তোমার পরিচয় কি, বাঙালি জাতি। যদি কেউ বাঙালি জাতির, এখানে মূলত কবি আহ এরকম একটা প্রেক্ষাপট তুলে ধরেছেন যে কবিকে হয়তো কেউ প্রশ্ন করছে। কবিকে বলতে বাঙালিকে যদি কেউ প্রশ্ন করে যে তোমার পরিচয় কি, তুমি বাঙালি জাতি, তোমার ইতিহাস কি, তুমি কিভাবে এসেছো, তোমার ইতিহাস কি, তোমার পরিচয় কি, এই পরিচয়টাই মূলত পুরো কবিতা জুড়ে দেওয়া হচ্ছে। তো এখানে এটা বলছে যে চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, 13শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে। অর্থাৎ এখানে মূলত আহ এই বঙ্গদেশে, এই বাংলায় ছোট বড় মিলিয়ে প্রায় 13শত নদী রয়েছে। এটা ঠিক 13শতই কিনা ঠিক বলা যায় না। তো কবি বলেছেন যে 13শত নদী রয়েছে বাংলায় ছোট বড় মিলিয়ে। তাই এদেশকে বলা হয় নদীমাতৃক দেশ, কারণ মা যেভাবে তার সন্তানকে জড়িয়ে রাখেন, নদী ঠিক সেভাবেই এদেশকে জড়িয়ে রেখেছেন। তো এই নদীরা কবির কাছে তার আগমনের কথা জানতে চায়। হ্যাঁ, শুধুমাত্র নদী, এখানে নদী বলতে যে নদীরা কবির কাছে জানতে চাচ্ছে এরকমটা না। এখানে মূলত কোনো কেউ যদি বাঙালিকে তার পরিচয় জিজ্ঞেস করে যে তুমি বাঙালি, তোমার পরিচয় কি, তো সেই পরিচয়টাই মূলত পুরো কবিতাটা দেওয়া হচ্ছে। এবং সেই পরিচয়ের মানে প্রশ্নটা এখানে নিজেই তিনি স্থাপন করছেন যে 13শত নদী যেন শুধায় তাকে, কবিকে যেন শুধায় বা প্রশ্ন করে বা জিজ্ঞেস করে যে থেকে তুমি এলে, কবি থেকে এসছে, মানে বাঙালি কই থেকে আসছে, বাঙালির ইতিহাস কি, বাঙালির পরিচয় কি। তো এই যে এই চরণটাই কবি মূলত প্রশ্ন করছেন। আর এই প্রশ্নের উত্তরটাই মূলত বাকি চরণগুলোর মাধ্যমে দেয়া হচ্ছে। এখন কবি এই বাকি যে চরণগুলো রয়েছে, সেই বাকি চরণগুলোর মাধ্যমে বাঙালির পরিচয়গুলো দেবে। এখানে প্রশ্ন করা হচ্ছে তুমি কোত্থেকে এলে, আর কোত্থেকে আসছে, সেই কথাগুলোই, সেই উত্তরগুলোই বাকি চরণগুলোতে কবি দেওয়ার চেষ্টা করেছেন। আর সেই চেষ্টা থেকেই মূলত বাঙালির সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির কথা আহ, উঠে আসছে। তো এরপরে বলা হচ্ছে যে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলা থেকে। তিনটা লাইনে কিন্তু তিনটা ইতিহাস বাঙালির। প্রথমটা বলা হচ্ছে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। এখানে আমরা জানি যে বাংলা ভাষার আদি নিদর্শন হলো বাংলার আহ চর্যাপদ। চর্যাপদ থেকে পাওয়া অক্ষরগুলো দিয়েই আমরা মূলত গেয়ে যাই সময়ের গান। আমরা বর্তমানে বলছি আমাদের আহ আমরা যে কথা বলছি এই বাংলারই কিন্তু প্রাচীন নিদর্শন পাওয়া গেছে চর্যাপদে। তো এখানে কবি বাংলাদেশ পরিচয় দিতে গিয়ে বলছেন যে আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। অর্থাৎ আমরা জানি যে চর্যাপদগুলো আনুমানিক খ্রিস্টপূর্ব 650 অব্দে লেখা, এবং এই পদগুলোতে প্রাচীন বাংলার মানুষের জীবনযাপন প্রণালী এবং সামাজিক প্রক্রিয়া সম্পর্কে জানা যায়। কবি নিজেকে অভ্যাগত বা আগন্তুক বলতে নারাজ। সে কোনো দেশ থেকে এদেশে আসছেন এমন পরিচয় দিতে নারাজ। হ্যাঁ, কারণ তিনি যুগ ঐতিহ্য পরম্পরায় এদেশে অবস্থান করছেন। এই কারণে তিনি নিজেকে চর্যাপদের সময়কালের বলে উল্লেখ করেছেন। অর্থাৎ বাংলা ভাষা ও সাহিত্যের পদচারণা যখন থেকে শুরু হয়েছে, কবিও ঠিক তখন থেকেই এদেশে তার অস্তিত্বকে জানান দিচ্ছেন। ঠিক কবি না, বাঙালি। অর্থাৎ বাঙালি
আজকে হুট করেই বাঙালি নয়, এই বাঙালি যে বর্তমান পর্যায়ে এসেছে, এই বাঙালির পিছনের যে সুদীর্ঘ ইতিহাস রয়েছে, সেই সুদীর্ঘ ইতিহাসটা শুরু হয়েছে মূলত সেই প্রাচীনকাল থেকেই। যে প্রাচীনকালে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে, মানে চর্যাপদ লেখা হয়েছে, যে চর্যাপদের মধ্যে রয়েছে বাংলার বাঙালির বাংলা ভাষার প্রাচীন নিদর্শন। সুতরাং আমরা সেই বাঙালি যারা কিনা চর্যাপদের অক্ষরগুলো থেকে আসছি, মানে হচ্ছে আমাদের মাতৃভাষা যে বাংলা, আর সেই বাংলার নিদর্শন পাওয়া গেছে চর্যাপদে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। এবার বলা হচ্ছে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। এই লাইনটা দ্বারা মূলত আহ বাঙালির ব্যবসা বাণিজ্যের ঐতিহ্যকে বোঝানো হয়েছে। যে মধ্যযুগে অনেকগুলো আহ মঙ্গল কাব্য লেখা হয়েছিল, ধর্মীয় আখ্যান বিষয়ক অনেক লোককাহিনী লেখা হয়েছিল, তার মধ্যে মনসা মঙ্গল কাব্য একটি। তো এরকম মনসা মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের, মানে চাঁদ সওদাগরটা চরিত্র, আর চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা ওই মানে মনসা মঙ্গল কাব্যে বলা ছিল। চাঁদ সওদাগর নদীতে ডিঙার বহর ভাসিয়ে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করতেন, এবং লোককাহিনী আমাদের, এই যে লোককাহিনী, এই লোককাহিনী আমাদের ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ততার প্রমাণ বহন করে। অর্থাৎ আজকে যে বাঙালি ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ, যে সমৃদ্ধ বাঙালি জাতি, এটা মূলত প্রাচীনকালেও ছিল। তো কবি বাঙালির সেই ঐতিহ্যকে তুলে ধরার উদ্দেশ্যেই মূলত এই কথাটা বলছেন। যদি পরীক্ষায় লাইনটা আসে যে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, এক কথা উত্তর দিতে হবে বাঙালির ব্যবসা বাণিজ্যের ঐতিহ্যকে বোঝাতে কবি সওদাগরের ডিঙার বহর প্রসঙ্গটি উল্লেখ করেছেন। এরপরে বলেছে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম। আমরা জানি আনুমানিক 1070 থেকে 1077 খ্রিস্টাব্দে রাজা মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ করেন, তাই আমাদের ইতিহাসে কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। কৈবর্ত সম্প্রদায়ের লোক ছিলেন এই বিদ্রোহের নেতা, তার নাম ছিল দিব্য বা দিব্যক। বাঙালি বীরের জাতি বিভিন্ন সময় শোষণ, বঞ্চনা এবং অধিকার আদায়ের প্রশ্নে তারা এর প্রমাণ রেখেছেন। বাঙালি জাতির বিদ্রোহের ঐক্য বোঝাতে আমার পরিচয় কবিতায় কৈবর্ত বিদ্রোহ বিষয়টি অবতারণা করা হয়েছে। যদি পরীক্ষা আসে যে আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহ গ্রাম থেকে বলতে কি বোঝানো হয়েছে, তখন তোমরা এক কথা উত্তর দিতে পারো বাঙালি জাতির বিদ্রোহের ঐক্য বোঝাতে আমার পরিচয় কবিতায় কৈবর্ত বিদ্রোহ বিষয়টি অবতারণা করা হয়েছে বা উক্ত চরণটি করা হয়েছে। আর এই কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে তোমাদের পাঠ্য বইয়ের শব্দ টিকার মধ্যেও দেয়া আছে। এবং শেষের দিকে বলা হচ্ছে আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে। পাল যুগের চিত্রকলা থেকে উঠে আসা বলতে কবি এদেশের শিল্প সমৃদ্ধ পাল যুগের চিত্রকলার উল্লেখ করেছেন। পাল যুগে শিল্পকলায় অসামান্য বিকাশ ঘটে। কবি মূলত নিজের আত্মপরিচয়কে নির্দেশ করতে বাঙালির বহু পুরনো সাংস্কৃতিক ঐতিহ্যকে আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা জানি পাল যুগকে বলা হয় চিত্রকলার স্বর্ণযুগ। তো বাঙালি যে একটা সময় বাঙালির আহ আত্মপরিচয় দেওয়ার জন্য যে তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, সেই বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে পাল যুগের শিল্পকলায় অসামান্য অবদানের বিষয়টিকে উল্লেখ করে এই চরণের মাধ্যমে। এখানে আমি বলে দিয়েছি যে কবিতায় বাঙালির ইতিহাস ও ঐতিহ্য বিধৃত হয়েছে, এসেছে বাঙালির শ্রেষ্ঠ কীর্তি বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা। বাঙালির যে স্বকীয়তা রয়েছে তা তিনি কবিতায় তুলে এনেছেন পরম যত্নে। এরপরে চরণগুলো আমরা যদি দেখি, যে এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোড়া বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। এই পাহাড়পুরের বৌদ্ধবিহার সম্পর্কে শব্দচরিকার মধ্যে বিস্তৃত বলা আছে। তো এই লাইনটা আমরা জ্ঞানমূলক উত্তর কি দিতে পারি? আমরা লিখতে পারি যে আহ আমার পরিচয় কবিতায় সৈয়দ শামসুল হক বাঙালির প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের পরিচয় দিতে গিয়ে পাহাড়পুরের বৌদ্ধবিহারের প্রসঙ্গটি এনেছেন। শব্দচরিকার মধ্যে দেয়া আছে পাহাড়পুর বৌদ্ধবিহারটি নওগাঁ জেলার বদলগাছি থানায় অবস্থিত। এই প্রাচীন বিহারটি 1879 সালে স্যার কানিংহাম
স্যার কানিংহাম আবিষ্কার করেন এবং এটি আহ সোমপুর বিহার নামেও পরিচিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় বিহারগুলোর মধ্যে অন্যতম। এসেছি বাঙালি জোড়া বাংলার মন্দির বেদি থেকে। এখানে আসলে আহ জোড়া বাংলা বলতে কি বোঝানো হয়েছে? এখানে মূলত পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলাকে বোঝানো হয়েছে। 1947 সালে দেশ বিভাগের মাধ্যমে বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় বা বর্তমান কলকাতা আলাদা হয়ে যায়। পূর্বে কলকাতার বাংলাদেশ একত্রে ছিল। সমগ্র বাংলা ছিল সাধারণত মানে হিন্দু প্রধান। তো হিন্দু ধর্মে মন্দির উপাসনালয় হিসেবে স্বীকৃত। তো দুই বাংলায় সৃষ্ট এসব মন্দির আহ বাংলার স্থাপত্য শিল্পের ঐতিহ্যকে নির্দেশ করে, যা মূলত বাঙালির ঐতিহ্যের অংশ বিশেষ। তাই জোড়া বাংলা বলতে বর্তমানে বাংলাদেশ এবং পশ্চিম বাংলাকে বোঝানো হচ্ছে। আর এই মন্দির বেদি শব্দ দ্বারা মূলত এখানে আহ মূলত দুই বাংলার সৃষ্ট এসব কি বলে হিন্দুদের স্থাপত্য শিল্পের ঐতিহ্যকে নির্দেশ করে, যা মূলত বাঙালির ঐতিহ্যের অংশ বিশেষ। এরপরে বলা হচ্ছে এসেছি বাঙালি বরেন্দ্রভূমে সোনা মসজিদ থেকে। এই বরেন্দ্রভূমি সোনা মসজিদ সম্পর্কে শব্দটির মধ্যে বিস্তারিত দেয়া আছে, তো আমি একটু বলছি। যে সেটা হলো যে আহ যদি প্রশ্নে আসে তাহলে এক কথা জ্ঞানমূলক উত্তর লিখবা যে বাংলার মুসলিম ঐতিহ্যের অসাধারণ নিদর্শনের নিদর্শনের আহ পরিচয় দিতে গিয়ে কবি সুনাম মসজিদের কথা বলেছেন। হ্যাঁ, আসলে অসাধারণ শিল্প সৌন্দর্যমণ্ডিত এই স্থাপত্য কর্ম সুনাম মসজিদ, এটা মূলত হোসেন শাহের রাজত্বকালে নির্মিত হয়েছিল এবং এটা হলো চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্রভূমি অবস্থিত। তো এখানে এই লাইনটার দ্বারা মূলত বাংলার মুসলিম ঐতিহ্যের অসাধারণ নিদর্শনের পরিচয় দেওয়া হয়েছে। এবং পরের লাইনে বলা হচ্ছে এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। এখানে মূলত আউল বলতে আসলে বোঝায় সহজিয়াপন্থী সাধক সম্প্রদায়। তো এইখানে আউল বাউল বা বাউল মানে বাউল সম্প্রদায়, আর দেউল মানে দেবালয়। তো এখানে মূলত বাঙালি জাতির চিরন্তন ঐতিহ্যের প্রতীক হিসেবে স্মরণ করা হয়েছে যে বাঙালি মূলত একটা মিশ্র জাতি। তারা একত্রে বিভিন্ন আহ, বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের মানুষ ঐক্যবদ্ধ হয়ে একত্রে এই বাংলায় বসবাস করে আসছে। তো আমরা সেই বাঙালি জাতি যারা সবসময় ঐক্যবদ্ধ ছিলাম এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একত্রিত হয়ে বসবাস করেছি, বিভিন্ন জাতের মানুষ। তো এখানে আউল বাউল মাটির দেউল দ্বারা মূলত মিশ্র জাতির কথা বোঝানো হচ্ছে। আর সুন্দর করে বলতে পারি যেখানে বাংলাদেশে আহ মিশ্র সংস্কৃতির সহাবস্থানকে বোঝানো হয়েছে। বাংলাদেশে মিশ্র সংস্কৃতির সহাবস্থানকে বোঝানো হয়েছে। আমরা জানি যে দেশে এক সময় বিভিন্ন সময় আহ সুফি সাধকদের আগমন ঘটেছে। বাউল গান এদেশে বিভিন্ন অঞ্চলে জনপ্রিয় ছিল এবং সব এলাকাতেই দেউল অর্থাৎ দেবালয় বা মন্দির রয়েছে। তাই এদেশের মিশ্র সংস্কৃতিকে বোঝাতে কবি আলোচ্য চরণের অবতারণা করেছেন। এরপরে বলেছেন যে আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমিরার হাজী শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে। তো প্রথম লাইন আমি তো এসেছি সার্বভৌম বারো ভূঁইয়া থেকে। এই বারো ভূঁইয়াদের কথা কিন্তু আমি প্রথমতই বলে আমরা ওখানে দেখেছিলাম বা পড়েছিলাম যে যে বারো ভূঁইয়ারা কিভাবে হচ্ছে একটা স্বাধীন ভূখণ্ড প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছিল। তো এই লাইনটা পরীক্ষা আমরা আসলে বলতে পারি যে এখানে অপশক্তির বিরুদ্ধে বাঙালি জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধকে বোঝাতে এই চরণটি বলা হয়েছে বা অবতারণা করা হয়েছে। আমরা ওইখানে আরো বলেছিলাম, বিস্তারিত ব্যাখ্যায় বলেছিলাম যে বাংলায় পাঠান করান এবং সেটা যখন দুর্বল হয়ে পড়ে তখন স্বাধীন জমিদাররা ঐক্যবদ্ধ হয়ে মোগল শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান, আর এরা ইতিহাসে বারো ভূঁইয়া নামে পরিচিত। আজকের যে বাংলাদেশ সে যে ঐক্যবদ্ধ স্বাধীনতাকামী এবং বিদ্রোহী সত্তার ফল, সেটি নতুন প্রজন্মকে স্মরণ করে দিতেই মূলত আলোচ্য পংক্তিটির অবতারণা করা হয়েছে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। এখানে আসলে আহ বাংলার প্রাচীন লোকসাহিত্যের সমৃদ্ধ ও বিবর্তনের বিষয়টি বোঝাতে চেয়েছেন।
যে কমলার দিঘি আর মহুয়ার পালা, এটা হলো আমরা জানি যে ডক্টর দীনেশ চন্দ্র সেন সম্পাদিত ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য দুইটা পালা, আবহমান বাংলার পল্লী সাহিত্যের নিদর্শন এগুলো। এই পালাগুলোতে গ্রামীণ লোককাহিনী আহ গানের সুরে সুরে গাওয়া হতো, মানুষকে শোনানো হতো, পল্লী কাহিনী, লোককাহিনী। তো এগুলোই মূলত আহ এই ময়মনসিংহ গীতিকায় সংগ্রহ করা হয়েছে। বাংলার মানুষ প্রাচীনকাল থেকেই মুখে মুখে পুঁথি, লোকছড়া ইত্যাদির মাধ্যমে যে লোক সাহিত্য গড়ে তুলেছে, তার থেকেই নির্যাস নিয়েই জন্মলাভ করেছে বাঙালি জাতি। তো তাই কবি এখানে আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে কথা দ্বারা মূলত বাংলা সাহিত্যের সমৃদ্ধি, বিবর্তন ও গুরুত্বের দিকটি বোঝাতে চেয়েছেন। বাঙালি বাংলার প্রাচীন লোকসাহিত্য থেকে বাঙালির যে উত্থান, সে বিষয়টি মূলত এখানে বোঝানো হয়েছে। এরপরে বলতে আমি তো এসেছি তিতুমিরার হাজী শরীয়তুল্লাহ। তো তিতুমিরা হাজী শরীয়তুল্লাহর কথা আমি আগেই বলেছি, তিতুমির ছিল ব্রিটিশ বিরোধী আহ আন্দোলন করেছিল। আর হাজী শরীয়তুল্লাহ সেও মূলত ফরাজি আন্দোলন, তাছাড়া জমিদার যোদ্ধাদের বিরুদ্ধে মানুষকে মুক্ত করার জন্য তিনি সংগ্রাম করেছিলেন। তো বাঙালি জাতির যে সংগ্রামী দিক, বাঙালি জাতির যে প্রতিবাদী মানসিকতা, সেই বিষয়টা এখানে উপস্থাপন করা হয়েছে। বাঙালির যে ইতিহাস, নিজস্ব সংস্কৃতি, বিপ্লবী মানুষের কথা মূলত কবি এই কবিতার মধ্যে বলছেন। তাদের পরিচয় নিজেকে পরিচিত করতে গিয়ে কবি নিজেও গর্বিত হয়েছেন। এরকম ঐতিহাসিক চরিত্র গুলো দিয়ে মূলত বাঙালির পরিচয় উপস্থাপন করা হচ্ছে। এরপরে আমরা দেখি এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুরের থেকে। এইখানে এই যে ক্ষুদিরাম, সূর্য সেন, আমরা জানি যে তারাও ব্রিটিশ বিরোধী ছিল। আহ ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা ছিল, এবং ক্ষুদিরাম এবং সূর্য সেনকে বাঙালি সারা জীবন মনে রাখবে, কারণ তারা বাঙালিকে মুক্তি করার জন্য, ইংরেজদের থেকে মুক্ত করার জন্য আত্মাহুতি দিয়েছিল, বা তারা ফাঁসির কাস্টে ঝুলেছিল, নিজের জীবন দিয়েছিল। এছাড়া এছাড়া যে এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এখানে জয়নুল আর অবন ঠাকুর দ্বারা মূলত তাদের বাঙালির যে চিত্রশিল্পের দক্ষতা, পারদর্শিতা, সমৃদ্ধতা, সেই বিষয়টিকে এখানে বোঝানো হয়েছে। তো এসেছি ক্ষুদিরাম আর সুদর্শন থেকে যদি বলা হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি বাঙালি জাতির সংগ্রামী দিক, প্রতিবাদী দিকের কথা। আর জয়নুল আবেদিন অবন ঠাকুর থেকে যদি এটা আসলে আমরা বলতে পারি এখানে চিত্রশিল্প, চিত্রশিল্পের পারদর্শিতা বা শিল্প সাহিত্যের যে সমৃদ্ধতা, সেই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। আর ওই লাইনটা বলতে ভুলে গেলাম যে আমি তো এসেছি গীতাঞ্জলি অগ্নিবীণার থেকে, এইটা আসলে আমরা লিখতে পারি যে এখানে মূলত আহ বাঙালির মানে অগ্নিবীণা আর গীতাঞ্জলির মাঝে বাঙালির আত্মপরিচয় নিহিত। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতিসত্তার সাথে মিশে আছেন। আজকের আধুনিক বাংলা সাহিত্য এই দুই মহান মানবকে ছাড়া প্রায় অসম্পূর্ণ। ফলে আমাদের সংস্কৃতির সাথে, আমাদের সত্তার সাথে মিশে যাওয়া এই দুই মহান কবিকে আত্মপরিচয়ের আরেক উপাদান বলে মনে করা হয়েছে। বাংলা সাহিত্যাকাশের উজ্জ্বল নক্ষত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি একটি অনবদ্য কাব্যগ্রন্থ। আর এই কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন। আর অগ্নিবীণা বিদ্রোহের মশালধারী কাজী নজরুল ইসলামের বহুল আলোচিত গ্রন্থ। কবি উক্ত চরণ দুইটার মাধ্যমে মূলত শুধু যে ইতিহাস ঐতিহ্যের বর্ণিল অধ্যায় থেকে নিজের আগমন বার্তার ঘোষণা দিয়েছেন তা না, এখানে সাহিত্যের মধ্য দিয়েও আপন জাতিসত্তার উদ্ভবের ইতিহাসের বিষয়টি এখানে তুলে ধরেছেন, স্পষ্ট করেছেন। এ কারণে কবি মূলত রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের মধ্যে যেরূপ আছেন, তেমনি অগ্নিমীনা কাব্যের মধ্যেও তিনি আপন অস্তিত্বকে তিনি ধরে রেখেছেন। ঠিক আছে। আর আর এই দুই লাইন তো বলেই ফেললাম যে এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেন থেকে। তো এটা আমরা আসলে এক কথায় লিখবো, কবি ব্রিটিশ বিরোধী আন্দোলনের সশস্ত্র যোদ্ধা আহ ক্ষুদিরাম এবং মাস্টারদা সূর্য সেন, সূর্য সেনকে বাঙালির স্বর্ণালী বিপ্লবের ঐতিহ্যের ধারক হিসেবে বর্ণনা করেছে। এরপরে আমরা যদি পরে দেখি যে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল পথ
লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে। খুবই গুরুত্বপূর্ণ লাইন এখানে। আহ আমি এসেছি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে। এখানে মূলত বাঙালির মাতৃভাষার রক্ষার্থে যে জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, সেই বিষয়টিকে বোঝানো হচ্ছে। আর এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, মূলত এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে পাওয়া স্বাধীনতার ইতিহাসকে স্মরণ করে দেওয়া হয়েছে এই চরণের মাধ্যমে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, এখানে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে যে জয় বাংলা স্লোগান দিয়েছিল, যে জয় বাংলা স্লোগানে উৎসাহিত হয়ে, অনুপ্রাণিত হয়ে, উজ্জীবিত হয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার লাল সূর্যকে ছিনিয়ে এনেছিল, সেই বিষয়টিকে বোঝানো হচ্ছে। আমি হচ্ছে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে। এখানে বাঙালি যে দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছিল, সেই বীরত্ব মানে সেই বীরত্বের বিষয়টিকে এখানে উপস্থাপন করা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধু আমাকে এতদূর তুমি কোন প্রেরণা এলে। এই যে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, এটা মূলত আহ কবি এখানে এই যে হাজার চরণ চিহ্ন বলতে এখানে বাঙালির যে দীর্ঘ পথ পরিক্রমা, বাঙালির যে সুদীর্ঘ ইতিহাস, সেই সুদীর্ঘ হাজার বছর ধরে চলা যে ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পথ পরিক্রমা, সেই বিষয়টিকে এখানে একসঙ্গে বলা হচ্ছে, এক লাইনে বলা হচ্ছে যে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধু আমাকে প্রশ্ন করো, আমাকে এতদিন তুমি কোন প্রেরণা এলে। কবি আহ আমাকে মানে কবিকে জিজ্ঞেস করতে বলা হচ্ছে, শোধানোর কথা বলা হচ্ছে, এই প্রশ্নটা জিজ্ঞেস করতে বলা হচ্ছে যে আমি যে বাঙালি, আমি এতদূর কোন প্রেরণায় এলাম, আমি যে আজকে সুপ্রতিষ্ঠিত সমৃদ্ধ একটি জাতি, আমি আমার এই এত দূর আসার পেছনে আমার প্রেরণা কি, সেটা আমাকে প্রশ্ন করো। তো এখানে প্রেরণাটা কি, সেই উত্তর এখানে দেয়া হচ্ছে যে তবে তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই, সবার উপরে মানুষ হতো তাহার উপরে না। এটাই হচ্ছে বাঙালির প্রেরণার জায়গা, যে সবার উপরে মানুষ হতো তাহার উপরে নাই। বাঙালির সব থেকে প্রেরণার জায়গায় হচ্ছে যে বাঙালি সবসময় ঐক্যবদ্ধ ছিল, বাঙালি সবসময় সাম্যের জয়গান গিয়েছে, বাঙালি কখনোই জাতি ধর্ম ভেদাভেদ করেনি, বাঙালি সবসময় অসাম্প্রদায়িক ছিল, বাঙালি সবসময় জাতি ধর্ম বর্ণ সকল কিছুকে ছাপিয়ে একত্রে ঐক্যবদ্ধ হয়ে সকল সংগ্রামে অংশগ্রহণ করেছিল এবং তাদের অধিকারকে আদায় করেছিল। এটাই হলো বাঙালির অনুপ্রেরণা। এবং শেষের দিকে এসে বলা হচ্ছে যে কবি সাম্যের আহ্বান জানিয়েছেন, যে সব বিভেদ ভুলে গিয়ে হাতে হাত কাঁধে কাঁধ রেখে পথ চলার তীব্র আকুতি জানিয়েছেন। কবি কবি প্রত্যাশা করেছেন যে একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবোই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। বাংলার মানে বাঙালির দীর্ঘদিনের ইতিহাস ঐতিহ্য কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়, বাঙালি ঐক্যের প্রতীক হয়েই থাকুক। তো এখানে বাঙালির মূলত সাম্যবাদিতা বা ঐক্যবদ্ধতা বা মানুষ হিসেবে যে পরিচয়, এখানে এই যে সবার উপর, এটা হলো বড়ুচণ্ডী দাসের একটা বাক্য, বড়ুচণ্ডী দাসের একটা চরণ। বড়ুচণ্ডী দাস তার খুব বিখ্যাত একটা চরণ, যে সবার উপরে মানুষ হলো তার উপরে নাই। যে মানুষের সব থেকে বড় পরিচয় হলো সে মানুষ, যে কোন ধর্মের কোন জাতের, এই পরিচয় থেকে তার বড় পরিচয় হলো মানুষ। তো বাঙালি সবসময় এই পরিচয়ই পরিচিত হয়েছে যে আমি মানুষ, আমরা মানুষ। তো বাঙালি কখনোই কোনো ধর্মকে, কখনো কোনো জাতিকে, কোনো বর্ণকে গুরুত্ব দেয়নি, বাঙালি সবসময় সাম্যের জয়গান গিয়েছে। তো কবি চাচ্ছে যে সবাই যেন এরকম, যেরকমটা একটা সময় ছিল, তো একইভাবে যেন সবসময় বাঙালি এরকম একসাথে থাকতে পারে, একসাথে বাঁচতে পারে, সেই প্রত্যাশাই মূলত কবি এখানে ব্যক্ত করেছে। তো আশা করি কবিতার প্রত্যেকটা চরণ আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি কবিতার কোনো চরণ বুঝতে এখনো অসুবিধা হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আমি কমেন্টে ব্যাখ্যা লিখে দিব, বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকে মূলত কবিতার ব্যাখ্যা পর্যন্ত থাকুক, ক্লাস অনেক দীর্ঘ হয়ে গেল। তো পরের ক্লাসে আমরা মূলত এই কবিতার বিষয়বস্তু, মূল ভাব, অনুধাবনমূলক প্রশ্ন এবং সৃজনশীল নিয়ে আলোচনা করবো।